অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমি তোমাদের ক্লাস নিব অনার্স চতুর্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম, কোর্স কোড 242113, 12তম অধ্যায়ের প্রতিরোধমূলক ব্যবস্থা। আজকে যে বিষয়গুলো পড়াবো তোমাদের: হাড় ভাঙা ও প্রাথমিক চিকিৎসা, নাক দিয়ে রক্ত পড়া, ডুবে যাওয়া ও বিষ পানের চিকিৎসা। হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা। হাড় ভাঙাটা কি? পড়ে গিয়ে বা অন্য কোনোভাবে মানুষের হাড় ভেঙে যেতে পারে, যে অনেক সময় দেখা যায় নীলুফা, স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস মিস। মিস আমি তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না, কিছুই তো দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না? তোমার এখানে কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? এখন দেখা যাচ্ছে মিস, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, আজকে তোমাদের যে হ্যাঁ। বিষয় 12 অধ্যায়ের আগে ক্লাস হয়েছে, আজকে তোমাদের যে টপিকসগুলো পড়াবো: হাড় ভাঙা ও প্রাথমিক চিকিৎসা, নাক দিয়ে রক্ত পড়া, ডুবে যাওয়া ও বিষ পানের চিকিৎসা। হাড় ভাঙা, হাড় ভেঙে যায় কখন? একজন মানুষ যখন পড়ে যেতে পারে, পড়ে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাতের মাধ্যমে হাড় ভেঙে যেতে পারে। দেখা যায় যে অনেক সময় ব্যথা পেলে অসচেতনতা বশত টানাটানি করতে যেয়ে কোনো কিছুও কিন্তু হাড় ভেঙে যেতে পারে। দেখা যায় যে এইসব কারণে টেনে জোড়া লাগাতে হয় হাড়। তারপরে হচ্ছে তোমার মানে এটি হাড় ভেঙে গেলে যতটা ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় কিন্তু টানাটানির মাধ্যমে। অনেক সময় দেখা যায় যে কেউ আঘাত পেয়েছে, পড়ে গিয়েছে, তখন ওই জায়গাটা টানাটানি করে। যতটা ভেঙে যায় তার চেয়ে টানাটানির ফলে কিন্তু আরো বেশি ক্ষতি হয়ে থাকে। এজন্য হাড় ভেঙে গেলে, কেউ পড়ে গেলে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট, আঘাত পেলে টানাটানি করা যাবে না। কারণ হচ্ছে ভাঙা, এটা নাড়াচাড়া করলে ভাঙা অংশে আশেপাশে যে মাংসপেশি থাকে বা রক্তনালী থাকে, এটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে। এতে কি বলে, হাড় ভাঙার পরবর্তী অংশ রক্ত শূন্যতার কারণে পচে যেতে পারে। কোনো কারণে হাড়ে ব্যথার পর যদি প্রচুর পরিমাণে ফুলে যায় বা নাড়াচাড়া করলে কিন্তু প্রচন্ড ব্যথা হতে পারে। সেজন্য কি করতে হবে? হাড় ভাঙার কিছু প্রাথমিক চিকিৎসা আছে। প্রথমে কি করতে হবে? ভাঙা অঙ্গটি হচ্ছে চিহ্নিত করতে হবে। যে জায়গাটা ভেঙে গিয়েছে সেটা, সেই অংশটা আগে চিহ্নিত করতে হবে। তারপরে ভাঙা অঙ্গটি অহেতুক নাড়াচাড়া করা যাবে না। কি করতে হবে? সেই অংশটা কিন্তু অহেতুক নাড়াচাড়া করা যাবে না। এছাড়া শরীরের আরো কোনো জায়গা ভাঙছে কিনা সেটা কিন্তু ভালো করে পরীক্ষা করতে হবে, চিহ্নিত করতে হবে। বিশেষ করতে হবে যে, বিশেষ করে তোমার দেখা গেল কোমর, মেরুদণ্ড, তারপরে এই যে পাঁজরের হাড় পড়ে যাওয়ার পরে কোথায় কোথায় যে ভাঙছে সেটা কিন্তু ভালোভাবে চিহ্নিত করতে হবে। এবং এইটা ছাড়া একটা জায়গা চিহ্নিত করার পরেও আরো কোথাও ভাঙছে কিনা সেটাও কিন্তু চিহ্নিত করতে হবে।
তারপরে দেখা যায় যে হাত পা ভেঙে গেলে যে ট্রিটমেন্ট অন্য তোমার মেরুদণ্ড কিংবা অন্য জায়গায় লাগলে কিন্তু সেম ট্রিটমেন্ট না। হাড় পায়ের ভার যখন ভেঙে যাবে তখন কি করতে হবে, যে কোনো টুকরা কিছু দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। তারপরে হচ্ছে সাথে সাথে রোগীর চিকিৎসা শুরু করতে হবে, এটা কিন্তু ফেলে রাখা যাবে না কোনোভাবে। যদি হাতের হাড় ভেঙে যেয়ে থাকে তাহলে স্প্রিন্ট ব্যবহার করে যে অংশটা আহত অঙ্গ অনড় থাকবে সেই জায়গাটা কিন্তু তোমার কাপড়ের সাহায্যে হাতকে গলার সাথে ঝুলিয়ে দিতে হবে এবং রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাহলে হাড় ভেঙে গেলে কি করতে হবে, আমাদের যেগুলো করণীয় প্রাথমিক চিকিৎসা এগুলো করে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে পাঠাতে হবে আরো সিরিয়াস কিছু হওয়ার আগে। তারপরে হচ্ছে রক্ত পড়া বিভিন্ন ভাবে রক্ত পড়তে পারে। আমরা এখন জানবো নাক দিয়ে রক্ত পড়লে আমাদের কি করতে হবে বা কি করণীয়। নাক দিয়ে কখন রক্ত পড়ে, একজন মানুষ যখন আঘাত পায় কিংবা কোনো কারণে অনেক সময় দেখা যায় যে মানুষের নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাক দিয়ে রক্ত পড়লে প্রথমে কি চিকিৎসা করতে হবে রোগীকে, প্রথমে রোগীকে চেয়ারে বসিয়ে দিতে হবে বা চিৎ করে শুয়ে মুখ পিছনের দিকে সামান্য হেলিয়ে রাখতে হবে। তারপরে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বলতে হবে। অনেক সময় দেখবা যে মানুষের অত্যাধিক ঠান্ডার কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়ে, তখন নিঃশ্বাস নিতে বলতে হবে। তারপরে নাক হালকাভাবে চেপে ধরতে হবে যাতে সে মুখ দিয়ে ওই নিঃশ্বাসটা নিতে পারে। দেখা যায় যে অনেক সময় হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, তখন ওই মুখটা চেপে ধরলে তোমার হলো নিঃশ্বাস নিতে আরো বেশি সুবিধা হবে। মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং হালকাভাবে নাক চেপে ধরতে হবে যাতে নাক চেপে ধরার ফলে আবার মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে। তারপরে এই যে জমাট যেখানে রক্তটা জমাট বেঁধে গেছে ওখান থেকে কিন্তু রক্তটা সরালে হবে না, সরালে রক্ত আরো বেশি বের হতে পারে। একটা জায়গায় রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে, ওইটা যখন সরানো হবে ওই জায়গা দিয়ে কিন্তু আরো বেশি রক্ত বের হতে পারে। এই জন্য ওখান থেকে জমাট বাঁধা রক্তটা সেই মুহূর্তে সরাতে হবে না, ওইভাবে রেখে দিতে হবে। আর যত মানে ইয়ে করতে হবে, বরফ বা ঠান্ডা পানি লাগাতে হবে যাতে রক্ত পড়া তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। কেটে গেলে, নাক দিয়ে রক্ত পড়লে বা যে কোনো জায়গায় যদি রক্ত পড়ে বরফ কিংবা ঠান্ডা পানি দিলে দেখবা যে যতটা আরাম পাওয়া যায় এবং তাড়াতাড়ি রক্ত পড়াটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এজন্য এই কাজগুলো করতে হবে। আমরা তো প্রাথমিক চিকিৎসা দিব, কারণ আমরা তো আর ডক্টর না, আমরা তো মানে মেডিকেল ট্রিটমেন্টটা দিতে পারবো না। প্রাথমিক চিকিৎসা একজন মানুষকে যেভাবে বাঁচানো যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তারপরে হচ্ছে ডুবে যাওয়া, ডুবে কিন্তু অনেক যায়। ডুবে যায় কিভাবে বলো তো, যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে নদী মাতৃক দেশ, এখানে হচ্ছে নদী বেশি, আর এইসব জায়গায় প্রত্যেক বছর দেখো লঞ্চ ডুবি হয়। এই যে ঝড়ের সময় আর কিছুদিন পরে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়টা বিভিন্ন ভাবে ঝড় হয়, যেহেতু নদী আমাদের অনেক পুকুর, গ্রাম অঞ্চলে প্রচুর পুকুর, বাচ্চারা খেলাধুলা করে, সে বিভিন্ন ভাবে কিন্তু পানিতে পড়ে যেয়ে থাকে। পানিতে ডুবে যাওয়া বা অনেক সময় দেখা গেল যে বড় মানুষও যারা সাঁতার জানে না, আবার অজ্ঞতার কারণে কিন্তু অনেক শিশু পানিতে ডুবে মারা যেতে পারে। এজন্য কি করতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। বাংলাদেশে প্রায় কিন্তু পুকুর আছে ৬,৫০০-এর মতো, খালও আছে প্রায় ওরকম ৪,০০০-এর মতো, নদী নালা সব দেখো না কত নদী। সেজন্যই তো বলা হয়েছে বাংলাদেশ হচ্ছে নদী মাতৃক দেশ, মাছে ভাতে বাঙালি। যদি তোমার পুকুর নদী নালা না থাকে তাহলে মাছ কোথা থেকে আসবে বলো। এটা যেরকম একটা সুবিধা আছে, আর এই যে মানে জলে ডুবা, পানিতে ডুবা, এইটা কিন্তু বাচ্চারা ম্যাক্সিমাম সকাল থেকে দুপুর পর্যন্ত যে সময় মারা বেশি ব্যস্ত থাকে গ্রাম অঞ্চলে, আমাদের তো ম্যাক্সিমাম সব গ্রামে থাকে, আমরা না হয় শহরে থাকি, আমাদের হিসাব আলাদা। তো গ্রামে যারা থাকে যে মারা, তাদের তো বিভিন্ন ধরনের কাজ করতে হয়, সাংসারিক কাজ করতে হয়, তারপরে ধান চাল বিভিন্ন কাজ কাম থাকে যেগুলো, সেখানে তো আর কাজের মানুষ থাকে না সবার বাসায়, এই জন্য বাচ্চাদের ওইভাবে খেয়াল রাখতে পারে না। প্রায় প্রতিদিন কিন্তু মানে আনুমানিক ৪৬টা শিশু এই পানিতে ডুবে মারা যাচ্ছে, আর বছরে প্রায় ১৭,০০০-এর মতো শিশু পানিতে ডুবে মারা যায়।
সেজন্য কি করতে হবে? অনেক বেশি সচেতন থাকতে হবে। আর এই সময়টা আর বাচ্চারা দেখবা যে পানি নিয়ে খেলতে খুব পছন্দ করে। বাথরুমের ভিতরে একবার যদি যেতে পারে, পানি পাইলে ওরা খুবই পছন্দ করে। এজন্য অনেক বেশি সচেতন থাকতে হবে যে এই ডুবে যাতে না যায় এবং ডুবে গেলে আতঙ্কিত হওয়া যাবে না। কেউ ডুবে গেছে দেখবা যে আতঙ্কিত হয়ে যায়। এটা করা যাবে না। যত দ্রুত সম্ভব তাকে কি করতে হবে? হলো ডুবন্ত ব্যক্তিকে পানি থেকে তুলে আনতে হবে। আবার দেখবা যে অনেক সময় কাউকে তুলতে গেছে, সে এমনভাবে জড়িয়ে ধরে কারণ সে তো চাইবে বাঁচার জন্য। ডুবে গেছে সেই সময় জড়িয়ে ধরে যে মানে ডুবন্ত মানুষকে তুলতে যেয়ে যে তুলতে গেছে তার উপরে অনেক সময় রিস্ক হয়ে যায়। আর পানি যত মানে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে কি হতে পানির উপরে তোলার পর উপর করে দেখতে হবে যে শ্বাস-প্রশ্বাস আছে কিনা। ডুবন্ত ব্যক্তিকে পানি থেকে তুলতে হবে, তুলানোর পরে দেখতে হবে যে ঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে কিনা। তারপরে কি করতে হবে? তাকে নাম ধরে ডাকতে হবে। নিজের নাম শুনলে কিন্তু যেকোনো জায়গায় অনেক মানুষের ভিতরে দেখবা হঠাৎ করে যদি তোমার নাম শোনো, একটু মানে মনে হয় যেন কে ডাকছে। এরকম নাম ধরে ডাকতে হবে যাতে সে তাড়াতাড়ি জ্ঞানটা ফিরে পেতে পারে ডুবে যাওয়ার পরে। যদি শ্বাস-প্রশ্বাস না থাকে বা শ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাসনালীতে কিছু আটকে আছে কিনা সেটা দেখতে হবে এবং থাকলে সেটা আঙ্গুল দিয়ে কাদামাটি বের করে দিতে হবে যাতে এবং হাত ধরে বা গলার অংশ ধরে তোমার ওইটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে ডুবন্ত ব্যক্তির মুখের সঙ্গে মুখ এমন ভাবে লাগাতে হবে যেন ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী হলে এই মুখ দিয়ে তাকে কি করতে হবে? নিঃশ্বাস দিতে হবে। এই অবস্থায় উদ্ধারকারী জোরে জোরে যিনি উদ্ধার করেছে উনি জোরে জোরে শ্বাস দিবে যাতে শ্বাস নিতে তার সুবিধা হয়। আর বাচ্চা হলে কি করবে? হাত ধরে বা গলা ধরে উঁচু করে রাখবে, এমন করে উঁচু করবে যাতে মুখ থেকে পানিটা বের হয়ে যায়। কারণ ডুবে যাওয়ার থেকে হয়তো উদ্ধার করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুল চিকিৎসার কারণে, না জানার কারণে মানুষ তোমার মানে আরো বিপদ হতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। সেই জন্য এই বিষয়গুলো আমাদের সচেতন থাকতে হবে, জানা থাকতে হবে। তাহলে একজন মানুষের কিন্তু জীবন বাঁচানো সম্ভব হবে। তারপরে হচ্ছে বিষ পান। বিষটা কি? বিষ খেলে কি হয়? শুধু যে বিষ পানে বিষ না, তাছাড়াও কিন্তু ঘুমের ওষুধ, বিভিন্ন ধরনের অ্যাসিড, অনেক কিছুর কারণে কিন্তু মানুষের মৃত্যু হয়ে থাকে। বিষ শুধুমাত্র কি তোমার কীটনাশক খাইলেই সেটাকে বিষ বলে? সেটা না কিন্তু। এটা ছাড়া মানে কি বলে? অ্যাসিড, তারপরে কেরোসিন, তারপিন বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে এই যে আম কি বলে এটাকে? ইঁদুর মারার ওষুধ, এইসব জিনিস কিন্তু মাধ্যমে মানুষের এই যে ওটাকেও কিন্তু বিষ বলা হয়ে থাকে। দেখা যায় যে অনেক সময় কারোর সাথে কারোর মনোমালিন্য হইছে, পরিবারের কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, অনেক ঝগড়ার পরে রাগকে কন্ট্রোল করতে পারে না, তখন কিন্তু বিভিন্ন ধরনের এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। আবার অনেকে দেখবে মানসিকভাবে অনেক আঘাত পেয়ে থাকে, তখন দেখা যায় যে বিভিন্নভাবে এই কীটনাশক খেয়ে ফেলতে পারে। আর যখন মানুষ রাগ হয়ে যায় তখন কিন্তু তাদের ভিতরে কোনো হিতাহিত বোধ থাকে না, অনেক পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ফেললো, তারপরে কীটনাশক পান করে ফেললো, কেরোসিন খেয়ে ফেললো, তারপরে যে ধুতরার বিষ আছে একসময় এগুলো খেয়ে ফেললে তখন কিন্তু মানুষের আবার অতিরিক্ত মদ্যপান করলেও কিন্তু তোমার এই যে এই দুর্ঘটনার শিকার হয়ে থাকে। সাধারণভাবে বিষ পানের পর এগুলো কিন্তু দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করে দিতে হবে। সেটা হচ্ছে এটা অবশ্য বিভিন্ন ভাবে বিভিন্ন চিকিৎসা আছে, যেরকম তোমার অ্যাসিডের একরকম চিকিৎসা, কেরোসিন তারপিন খেলে, তারপরে আবার অনেক বেশি কীটনাশক খেলেও কিন্তু সেটা ট্রিটমেন্ট আলাদা। তারপর বিশেষ যে ট্রিটমেন্ট গুলো আছে বিষ পানের চিকিৎসার ক্ষেত্রে, সেটা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। অবশ্যই কিভাবে যে রোগীকে
শ্বাস দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, কৃত্রিম ভাবে তাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। সজ্ঞান রোগীকে সর্বপ্রথম 1 গ্লাস পানি বা দুধ খাওয়াতে হবে। দেখবা যে যারা এগুলো খেয়ে ফেলে, এই পানি বা দুধ কেন খাওয়ায়? যাতে সে বমি করতে পারে, বমির মাধ্যমে সেই যে মেডিসিন কীটনাশক খেয়ে ফেলছে সেটা যাতে বের হয়ে আসতে পারে। এই জন্য যতক্ষণ রোগী, কারণ কোনো পয়জেন খাওয়ার সাথে সাথে তো আর মারা যায় না, কিংবা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় না, ওই মুহূর্তে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে এবং গরম দুধ বা পানি খাওয়াতে হবে, যাতে রুগী ওইটা খাওয়ার ফলে, তেঁতুল গুলে খাওয়ায় অনেক সময় যে বমি করে ফেলে, রুগীকে বমি করানো উচিত কিনা। আবার দেখা যাবে যে সব ক্ষেত্রে তো বমি করানো যাবে না, কিছু কিছু ক্ষেত্রে বমি না করাও ভালো। অনেক সময় দেখবা যে মুখের ভিতরে আঙ্গুল ঢোকায় দেয়, বমি করানোর চেষ্টা করে। তারপরে ঘুমের ঔষধ বিষক্রিয়ার ক্ষেত্রে বমি করানোর চেষ্টা করতে হবে। ঘুমের ওষুধ খেলে কিন্তু এক্ষেত্রে এই বিষক্রিয়াটা নষ্ট করার জন্য বমি করানোর চেষ্টা করতে হবে। এবং কি করতে হবে, যে রুগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যাতে আরো যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, তখন কিন্তু রুগীকে তোমার হাসপাতালে নিয়ে যেতে হবে। আবার দেখা যায় যে বমি করানো হচ্ছে, বমিটা যদি ঠিকভাবে না করানো হয়, না করানো গেলে স্টেমার্ক অস করানো লাগে। অনেক সময় হাসপাতালে নিয়ে যেয়ে দেখবা যে মুখের ভিতরে নল পুড়ে দিয়ে অস করে, এটাকে বলে স্টোমার্ক অস। স্টোমার্ক অস করানোর পরে তোমার ভিতরে যে পয়জেন গুলো থাকে এগুলো বের হয়ে চলে আসে। এই জন্য এইগুলো করতে হবে। আর আমাদের সব সময় সচেতন থাকতে হবে, যে সব জিনিস আমাদের দরকার না। আবার অনেক সময় দেখবা যে বাচ্চারা খেয়ে ফেলে, অনেক সময় অনেক ডোজের উল্টাপাল্টা ওষুধ খেয়ে ফেলে, তারপরে হাতের কাছে যেটা পায় তারাও কিন্তু খেয়ে ফেলে। সবাই যে এই যে ফ্রাস্ট্রেটেড হয়ে, মানসিকভাবে অসুস্থ হয়ে, কিংবা পারিবারিক অশান্তির কারণে কিন্তু করে, অনেক সময় বাচ্চারাও অসতর্কতা বশত এগুলো করে থাকে। সেজন্য কি করতে হবে, যে কীটনাশক, ডেটল, স্যাভলন এগুলো বাচ্চাদের হাতের নাগালে রাখা যাবে না, একটু দূরে রাখতে হবে। এবং যেগুলো, যে সামগ্রীগুলো দরকার না, যে রাসায়নিক পদার্থ, সেগুলো ঘরে না রাখাই ভালো। আবার অনেক সময় দেখা যায় যে খাবারের যদি তোমার ইয়েটা চলে যায়, ডেট চলে যায়, সেটাও কিন্তু বিষ হয়ে যায়। ওষুধের এক্সপায়ার ডেট চলে গেলে সেই ওষুধ খেলে সেটাও কিন্তু বিষের কাজ করে। এই জন্য সব সময় এগুলো নিয়ে সচেতন থাকতে হবে, যে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। আবার দেখা গেল অ্যাসিড বা ক্ষারের বিষক্রিয়ার ক্ষেত্রে, অ্যাসিড বা ক্ষার লাগছে, সেই ক্ষেত্রেও কিন্তু ওই ওই অংশটাকে কি করতে হবে, ডিমের সাদা অংশ দিতে হবে, বা ক্ষতের উপর কোনো একটা প্রলেপ দিয়ে রাখতে হবে। শুধু খেয়ে ফেললে না, অনেক সময় যে হাতে লাগলেও কিন্তু বিষক্রিয়া হতে পারে, ওইটাও কিন্তু বিষ, পানের এক ধরনের, এটাও কিন্তু পানের কথা বলা হয়েছে। আর সর্বোপরি কি করতে হবে, যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তোমাদের আমাদের এই যে 12 নাম্বার চ্যাপ্টার, এটা কিন্তু পড়ানো শেষ। আমি তোমাদের সামনে বৃহস্পতিবার, মানে আজকে তো মঙ্গলবার, 12 তারিখ, 14 তারিখে তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে 10:30টায়। ওই দিন আমি এই চ্যাপ্টারের উপর তোমাদের একটা পরীক্ষা নিব। তোমরা কি পরীক্ষা দিতে চাও? এই যে আগেও যেরকম নিয়েছি 15 মার্কের, 10টা থাকবে এমসিকিউ না, 10টা তোমার এই যে শর্ট প্রশ্ন ক বিভাগ থেকে, আর একটা থাকবে 5 নাম্বারের, সেটা হচ্ছে আমি গ বিভাগ থেকে দেই, কারণ গ বিভাগের প্রশ্নগুলো তোমাদের জন্য খুব সুবিধা হবে, এই জন্য গ বিভাগ থেকে দিয়ে থাকি। আর এই চ্যাপ্টারে কি তোমাদের কারো কোনো প্রবলেম আছে? 12 নাম্বার চ্যাপ্টারে প্রতিরোধমূলক ব্যবস্থা, এই যে যে টপিকস গুলো তোমাদের পড়ানো হয়েছে, এগুলো নিয়ে কারোর কোনো সমস্যা আছে? কথা বলো। আজকে পর্যন্ত 12 নম্বর চ্যাপ্টারে যতগুলো পড়ানো হয়েছে, এখানে কোন চ্যাপ্টার বোঝো নাই, কিংবা কোন টপিকসে ঝামেলা হচ্ছে? না থাকলে তাহলে আমি তোমাদের কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, নেক্সট একদিন পরে তোমাদের সাথে একটা পরীক্ষা নিব আমি। বই আছে তোমাদের কাছে? আর বই না থাকলেও তোমরা একটু প্রশ্ন নাম্বারগুলো লিখে নাও, বই থেকে দাগায় পরে পড়তে পারবে। ক বিভাগ থেকে
ম্যাডাম একটু আমি একটু কলটা নিচ্ছি। অবশ্যই। এর ভিতরে আমি রোল প্রেজেন্ট গুলো দিয়ে দিই। ফারজানা আসো। রোল নাম্বার 9 আসো। নীলুফার আসো। নীলুফার 33 আছে। প্রথমা আমি। 30 আর হচ্ছে 34 আছে। 9, 30, 33। মিস 34 আছে। জয়া আসো। তোমরা তো সবাই পরীক্ষা দিছো, কোশ্চেন প্যাটার্ন তো জানা আছে। এই যে ক বিভাগ থেকে 10টা এবং বই দেখাচ্ছি। বইয়ে দেখাচ্ছ? আমি আচ্ছা ঠিক আছে, আমি কি প্রশ্ন বলা শুরু করব? ক বিভাগ থেকে 1 নম্বর প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা কি? ফার্স্ট এইড এর পূর্ণরূপ কি? 4 নম্বর প্রশ্ন। তারপরে 5 নম্বর প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার 5টি সরঞ্জামের নাম। প্রাথমিক চিকিৎসার 5টি সরঞ্জামের নাম লিখো। 1, 4, 5। তারপরে হচ্ছে 9 নাম্বার, রক্তক্ষরণ কি ভাবে হতে পারে? তারপরে 10 নাম্বার, রক্তপাত বন্ধের প্রাথমিক চিকিৎসা কি? বা প্রাথমিক চিকিৎসা লিখো। 11 নাম্বার, কেউ বিদ্যুৎ স্পষ্ট হলে কি করতে হবে? তেরো নাম্বার, সাপে কামড়ালে রোগীকে কি করবে? 14 নাম্বার, পানিতে ডোবা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কি? 15 নাম্বার, কি কারণে মানুষ অজ্ঞান হতে পারে? 18 নাম্বার, ট্রমাটিক ব্রেন ইনজুরি বলতে কি বুঝো? ট্রমাটিক ব্রেন ইনজুরি বলতে কি বুঝো? 26 নাম্বার, মানুষ কখন জ্ঞান হারায়? হাড় ভাঙা নিশ্চিত হওয়ার প্রথমে কি দরকার? হাড় ভাঙা নিশ্চিত হওয়ার জন্য 31 নাম্বার, হাড় ভাঙা নিশ্চিত হওয়ার জন্য প্রথমে কি করা দরকার? সাঁইত্রিশ নাম্বার, নাক দিয়ে রক্ত পড়া বন্ধে করণীয় কি?
45 নাম্বার, মানুষ কেন বিষ পান করে? চল্লিশ নাম্বার, শিশু পানিতে ডুবে গেলে করণীয় দিক কি? কয়টা হয়েছে? 15টা? 15টা মিস 15টাই হয়েছে। অজ্ঞান হলে করণীয় কি? 28। এই কয়টাই থাকলে হবে। অজ্ঞান হলে করণীয় কি? 28 নাম্বার। আচ্ছা, গ বিভাগে পানিতে ডুবে গেলে করণীয় কি তা লিখো। 7 নাম্বার, গ বিভাগের 7 নাম্বার। আর হচ্ছে 4 নাম্বার, গ বিভাগের 4 নাম্বার, জ্ঞান হারানোর লক্ষণ, সতর্কতা ও প্রাথমিক চিকিৎসা। আর হচ্ছে আঘাত কি, আঘাতে প্রাথমিক চিকিৎসা। 3টা দিয়েছি, এখান থেকে 2টা দিব, একটা লিখতে হবে। 2, 4, 7, গ বিভাগে 2, 4, 7। ওকে মিস। তোমাদের সাথে আমার বৃহস্পতিবার 10:30টায় ক্লাস, ওই সময় পরীক্ষা নিব, ঠিক আছে? বৃহস্পতিবারে পরীক্ষা দিব মিস। বৃহস্পতিবার, আজকে হচ্ছে 12 তারিখ, 14 তারিখে, 14 তারিখ 10:30টায় তোমাদের পরীক্ষা। যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করে নাই তাদেরকে বলে দিও। এই যে প্রশ্ন প্যাটার্ন, 12টা থাকবে, সেখান থেকে 10টা লিখতে হবে, 2টা থাকবে, একটা লিখতে হবে। 10টার ভিতরে 10টা লিখতে হবে, 12টা থাকবে, সেখানে আমি তোমাদের 16টা দিয়েছি। 2টা থাকবে, একটা লিখতে হবে, 3টা দিয়েছি। ধন্যবাদ সবাইকে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি মিস, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস, আল্লাহ হাফেজ। আসসালাম, আল্লাহ হাফেজ।